সময় অতিবাহিত হয়েছে কিছুটা। কাবির ম্যানশন শান্ত নিস্তব্ধ। দুপুর প্রায় 1টা বাজতে চলল। সদ্য শাওয়ার নিয়ে ব্যালকনির ইজি চেয়ারটায় বসেছে মেঘা। চেয়ারের পিঠে ভেজা চুলগুলো মেলে দিয়েছে। মেঝেতে লুটোচ্ছে কৃষ্ণ কেশরাশি। এক স্থির হয়ে নিচে বাগানের দিকে চেয়ে আছে মেঘা। দু চোখ ফোলা, চেহারা লালচে। আখিদ্বয়ের আর্দ্র কিনারা রক্তিম বর্ণ ধারণ করেছে কান্নার দরুন। সেই তখন থেকে কেঁদেছে মেয়েটা। চেন খুঁজে পাওয়া যায়নি এই অবধি। পুরো বাড়ি খোঁজা হয়েছে তন্ন তন্ন করে। এখনও চলমান খোঁজাখুঁজি, তবে মিলছে না। মেঘার কান্নার মূল হেতু হারানো চেন, এটাই সবার ধারণা। তবে শুধু হারানো চেনের জন্য নয়, মেঘা আরও একটা কারণে কেঁদেছে এতক্ষণ। সেটা সিরাত ব্যতীত কেউ আন্দাজ করতে পারেনি। সেই তখন থেকেই মনমরা হয়ে আছে মেঘা। কথা বলছে না মুখ ফুটে। এখন সবাই বেরোবে শপিংয়ের উদ্দেশ্যে। সাফা তৈরি হয়ে মেঘাকে ডাকল। নিচে আদ্র আছে। শুভ্র অফিস থেকে সোজা মার্কেটে আসবে। সাফা ডাকতেই মেঘা সোজাসুজি বলল, ও যাবে না, ডিস্টার্ব না করতে। সাফা বেশ কবার জোরাজুরি করল, কাজ হলো না। মেঘা একই কথা বলল বারংবার যে ও যাবে না। শেষমেশ হাল ছেড়ে নিচে নামল সাফা। আদ্রকে বলতেই আদ্র উপরে উঠল। ব্যালকনিতে গিয়ে মেঘাকে ডাকল স্বাভাবিকভাবেই। মেঘ, রেডি হোসনি এখনো? যাবি না? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মেঘা না ফিরে না তাকিয়ে মলিন কাঠস্বরে উত্তর করল, আমি যাব না ভাইয়া, তোমরা যাও। যাবি না মানে? ওয়েট করছি আমি। যা, গিয়ে তৈরি হয়ে নে। বললাম তো ভাইয়া, আমি যাব না, তোমরা যাও। আমার ভালো লাগছে না এসব, জোর করো না আমায় প্লিজ। আদ্র একটু এগোলো। আদর দেখিয়ে নরম কণ্ঠে বলল, তোকে ডিস্টার্ব করছি আমি? সহসাই চাইল মেঘা। শুকনো মুখে চেয়ে বলল, সেটা কখন বললাম? এই যে বললি জোর করছি। জোর করা আর ডিস্টার্ব করা আলাদা কোথায়? আচ্ছা, এসব বাদ দে, চল, দেরি হয়ে যাচ্ছে। মুড অফ করে রাখতে হবে না আর। বাড়িতে থাকলে চেনটা ঠিকই খুঁজে পাওয়া যাবে। এখনই চিন্তা ঝেড়ে ফেল। তোকে এভাবে মনমরা থাকলে মোটেও ভালো লাগে না। শুনবি না আমার কথা? যাবি না? মেঘা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল মৃদু স্বরে, যাচ্ছি, তুমি নিচে যাও, আমি আসছি তৈরি হয়ে। আদ্র মুচকি হেসে বেরিয়ে আসলো কথা না বাড়িয়ে। মিনিট কয়েকের মাথায় মেঘা তৈরি হয়ে নেমেছে। সাফাসহ 3জনে বাড়ি থেকে বেরোলো ওরা। গেটের বাইরে গাড়ি রাখা একপাশে। আদ্র ঘুরে গিয়ে ড্রাইভিং সিটের ডোর আনলক করতে করতে বলল মেঘার সাফার উদ্দেশ্যে, উঠে বস জলদি। দরজা খোলার সাথে সাথে ভেতরে নজর পড়তেই কপাল কুঁচকে আসলো আদ্রের। ভেতরে ড্রাইভিং সিটে রৌদ্র বসে, স্টিয়ারিংয়ে 2 হাত রেখে কঠোর ভঙ্গিতে ঠিক সামন বরাবর তাকিয়ে আঙুল নাচাচ্ছে। আদ্র অকস্মাৎ ওকে দেখে তবদা খেয়ে সন্দিহান হলো। প্রশ্ন করল সহসা, রুডি, তুই তুই যাবি মার্কেটে? রৌদ্রের নাম শুনেই হকচকিয়ে তাকালো মেঘা। ঝুঁকে ভেতরটায় নজর বোলালো। রৌদ্রকে দেখে কেমন ধক করে উঠল। রৌদ্র কোনো উত্তর করল না। গলা ভার করে মুখ খুলল সেভাবেই শটান বসে থেকে। টুকটুকি, উঠে বস সকলে, দেরি হয়ে যাচ্ছে। ঢিলছোড়া কথাটার সম্পূর্ণ মানে বুঝতে বাকি রইল না। সোজা হলো আদ্র। সেখান থেকে মেঘার দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই আদ্র ইশারা করে উঠতে বলল গাড়িতে। নিজে ঘুরে গিয়ে বসল ফ্রন্ট সিটে। সাফার মেঘা নিজেরাও উঠে বসল। রৌদ্রের পেছনের সিটে জানালার ধার ঘেঁষে বসেছে মেঘা। খুব কাছ ঘেঁষে বসে সম্পূর্ণ জানালা খুলে দিয়েছে। এক হাত আড়ভাবে রেখে মাথা এলিয়ে দিয়েছে হাতের উপর। গাড়ি চলছে বাড়ি ছাড়িয়ে মার্কেটের উদ্দেশ্যে।
দমকা হাওয়া জানালা গলিয়ে শিরশির করে লাগছে মেঘার শরীরে। খুলে রাখা চুলগাছি উঠছে উত্তল বাতাসে। ভেজা ছিল তাই বাধা হয়নি। দীর্ঘ অলোক বাতাসের ঝাপটায় ঢেউ খেলে এলোমেলো হয়ে আছড়ে পড়ছে সাফার চোখে মুখে। মেঘা খেয়াল করেনি। সাফা ওর চুলগুলো সরিয়ে দিয়ে খানিক বিরক্তি সূচকে বলল, মেঘা, চুলগুলো বাদ না, উঠছে ভীষণ। তড়িঘড়ি করে চাইল মেঘা। এলোমেলো চুল আলগোছে গুছিয়ে হাত খোপা করল। সে জানালা ঘেঁষে ইচ্ছাকৃত বসেছে, যাতে ভুল করেও ওই লোকটার মুখ দর্শন হয় না ওর। একটাবারও সামন পানে তাকায়নি মেঘা। চুল বেঁধে আবার জানালার কাছ ঘেঁষতে গেলেই আকস্মিক ধীরে ধীরে বন্ধ হলো জানালাটা। মেঘা একবার নিচে তাকালো, অন্যবার উপরে। এটা আপনা আপনি বন্ধ হচ্ছে কি করে? ও তো সুইচ লক করেনি। মেঘা সুইচ নিচে করে আবার খোলার চেষ্টা করলেও পারল না, কাজ হলো না। কিছু একটা ধারণা করতেই চট করে সামনে তাকালো। ফ্রন্ট মিররে মুহূর্তেই চোখাচোখি হলো রৌদ্রের সাথে। দৃষ্টির মিলন হওয়া মাত্রই বাঁকা হাসল রৌদ্র। এক মুহূর্ত পর নির্বিকারে দৃষ্টি সরালো। উইন্ডো কন্ট্রোল প্যানেল থেকে হাত সরালো অতপর। সবটা ঠাউর হওয়া মাত্রই নরম চোয়াল শক্ত করে দাঁত পিষল মেঘা। ওদের গাড়িটা গিয়ে থেমেছে যমুনা ফিউচার পার্কের সামনে। পথিমধ্যে গাড়িতে কেউ টু শব্দও করেনি। পুরোপুরি নীরবতা ছিল। সায়ানার মেহের আগে থেকেই অপেক্ষা করছিল সেখানে। মেঘার সাফা গাড়ি থেকে নেমেই মেহেরের কাছে ছুটেছে। মেহের ওদের থেকে বছর দুয়েক বড় হবে, তবে তিনজনার বন্ধুত্ব বেশ গাঢ়। শুভ্র আসলো খানিক পর। একসাথে ভেতরে ঢুকলো সকলে। রৌদ্র পিছিয়েছে এই পর্যায়ে, সে যায়নি ভেতরে। এত সব কেনাকাটায় সে মাথা ঘামাতে চায় না। প্রথম 1.5 ঘন্টার মধ্যেই মেহেরার শুভ্রর কেনাকাটা হয়ে গেছে, বেশি বাছাই করতে হয়নি। ব্রাইডাল জোনে মেহের এক দেখায় নিজের জন্য লেহেঙ্গা পছন্দ করেছিল। সে বেশি খুঁতখুঁতে নয়, একবারই পছন্দ হয়েছে যেটা সেটাই কিনেছে। খুঁতখুঁতে তো সাফা, মোটে 4টে সব ঘুরেছে এতক্ষণে। কোথাও ওর পছন্দ মতো কিছুই পায়নি এখনো অবধি। বাড়ি থেকে ঠিক করে এসেছে শাড়ি কিনবেও, তবে এখানে এসে মত পাল্টেছে। এখন আর শাড়ি কিনবে না, বিয়ের দিন পরার জন্য গাউন কিনবে আগে। তবে এতগুলো শপে ঘোরার পরও একটাও পছন্দ হয়নি ওর। আদ্র চটে গেছে ওর পিছু পিছু ঘুরতে ঘুরতে। এই এক মেয়ের পেছনে সবাই ঘুরছে, তবু এর কোনো কিছু পছন্দ হচ্ছে না। কত সুন্দর সুন্দর ড্রেস দেখলো এতক্ষণে, অথচ এই মেয়ের চয়েসে আসে না একটাও। ওর জন্য বাকিদের কেনাকাটাও আটকে আছে। ধৈর্য হারিয়ে চড়া গলায় ধমকালো আদ্র, থাপ্পড় খাবি গবেট! কতগুলো দেখেছিস এতক্ষণে, এই অবধি একটাও পছন্দ হয়েছে তোর? তোর পিছু পিছু ঘুরবো আমরা? আমাদের আর কাজ নেই? কতগুলো শপিং বাকি আছে এখনো, খেয়াল আছে? তোর পেছনেই পড়ে থাকবো শুধু। সাফা চিবুক নামিয়ে চুপসে যায়। এই ভয়েই ছিল সে। মনে মনে ভাবছিল এই বুঝি আদ্র বিরক্ত হয়ে ধমকাবে ওকে, আর এটাই হলো। ও কি করবে? ওর তো একটাও পছন্দ হচ্ছে না। আদ্রের ধমকে সায়ান থামালো ওকে। আদ্র, ধমকাচ্ছিস কেন ওকে? তো কি করব? ওর পিছু পিছু আর কতক্ষণ ঘুরবো আমরা? একই হাঁটতে পারছে না, বললাম আসিস না তুই। না শুনে নাচতে নাচতে চলে এলো। এখন আবার ম্যাডামের পছন্দ হচ্ছে না কিছু। কি করা উচিত ওকে? তোকে ওর পিছু পিছু ঘুরতে হবে না, তোরা অন্যদিকে যা। বাকি যা যা কেনার কিনে নে, আমি ওর সাথে আছি। কিউটি পাই, চল। যতক্ষণ না পছন্দ হয় ততক্ষণ সব দেখবি তুই। আমি আছি তোর সাথে। অন্য শপে যাই চল। যেখানে যেটা পছন্দ হবে সেটাই কেনা হবে তোর জন্য। অপছন্দের কিছু জোরপূর্বক চাপিয়ে নিতে হবে না, চল আমার সাথে। সায়ানের পায়ে পা মিলিয়ে পিছু ফিরে আদ্রকে ভেঙচি কাটল সাফা।
আদ্র চিবিয়ে বলল, ওকে বেশি মাথায় তুলো না ভাইয়া, নিচে নামাতে পারবে না নয়তো। পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বিড়বিড়ায় সায়ান, ওকে আমি মাথায় করেই রাখব, নিচে নামতেই দেব না কখনো। মেঘার কিছুই কেনা হয়নি, একটা শাড়ির শপে ঢোকা হয়েছে। বাড়ির সবার শাড়ি এখানেই কেনা হবে। বড়রা যেহেতু আসেনি তাই সব কিছু পছন্দের দায়িত্ব মেহেরের উপর। মেহের সবার পছন্দ বোঝে, ওর পছন্দ মতোই সব কিছু কেনা হচ্ছে। মেঘাকে আনমনা হয়ে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্র গলা নামিয়ে শুধালো, মেঘ, তুই কি নিবি? অন্যমনস্ক ছিল মেঘা, আদ্রের কথায় চটজলদি ফিরল। হতচকিতে বলল, কি নেব? যা খুশি একটা নিয়ে নেব। কি নিবি বল, আমি কিনে দেব। না ভাইয়া, তোমায় কিনে দিতে হবে না, আমি নিতে পারবো। কথার পৃষ্ঠে ধীরে শ্বাস ফেলে বলল আদ্র, ভাইয়া বলছিস আবার দিতে হবে না এটাও বলছিস, আজ আর বাধা মানব না। আজ অবধি তোকে কিছুই দেইনি, নিসনি তুই। একটা অকেশন পেয়েছি এবার, এই সুযোগ তোকে কিছু দিতে পারার। কিছু পছন্দ হয়েছে? না ভাইয়া, আমায় কিছু দেওয়ার প্রয়োজন নেই। তোমরা নিজেদের সব কিছু কিনে নাও, আমি আমারটা কিনে নেব। এই সামর্থ্য আমায় দিয়েছে। সামর্থ্য দেখাচ্ছিস আমায়? আমার ভালোবাসাটা দেখছিস না? আমি আমার মেঘবুড়িকে ভালোবেসে কিছু দিতে পারি না? ভালোবাসা দিচ্ছ, সবাই দিয়ে এসেছো এতদিন, এই আমার জন্য অনেক ভাইয়া। আমার আর কিছু লাগবে না তোমাদের থেকে। আদ্র কিছুটা সময় তাকিয়ে রইল। এবার মুখ খোলার আগে পকেটের ফোনটা বেজে উঠল শব্দ করে। চকিতে সেদিকে মনোযোগ ফেরালো। দরকারি ফোন এসেছে। পকেট থেকে ফোন বের করে দ্বিতীয়বার মেঘার দিকে তাকিয়ে ধীরুদ স্বরে বলল, এখানে দাঁড়া, আমি কথা শেষ করে আসছি। ঘাড় কাত করে সায় দিল মেঘা। দরজা ঠেলে ফোন রিসিভ করতে করতে শপের বাইরে বেরিয়ে গেল আদ্র। আদ্রকে পাশ কাটিয়ে শপের দিকে আসলো রৌদ্র। বাহিরে আর ভালো লাগছে না, এদিকে ছাড় পেয়ে মেঘা পিছু ফিরল। এই শপে ঢোকার পর থেকেই একটা শাড়ি বেশ নজর কাড়ছে ওর। শাড়িটা আলাদা করে একদিকে সরিয়ে রাখা। বেগুনি রঙের একটা সিল্কের কারুকাজ খচিত শাড়ি। এই রঙটা মেঘার ফেভারিট, তাই এটাই নজর কেড়েছে সবার আগে। মেঘা ফাঁক পেয়ে পিছু হটল, শুভ্র আর মেহের অন্যদিকে। মেঘা একজন স্টাফকে ইশারা করে শাড়িটা দেখিয়ে ধীরে বলল, এক্সকিউজ মি, ওই শাড়িটা একটু দেখাবেন? শপের স্টাফ ইশারা অনুযায়ী শাড়িটা দেখে মলিন হেসে তৎক্ষণাৎ বলল, সরি ম্যাম, ওটা সোল্ড আউট, কাস্টমার প্যাকিংয়ের জন্য রেখে গেছেন, নিয়ে যাবেন একটু পর। আপনি অন্য কিছু দেখুন। ওই ডিজাইনের আরেকটা শাড়ি দেখান আমাকে। আবারও মলিন উত্তর আসলো। এবারও সরি ম্যাম, ওটা এক পিসই ছিল, যেটা অলরেডি সোল্ড আউট। তবে ওই ডিজাইনের পাশাপাশি সেম ধাঁচের অন্য কিছু দেখাতে পারি আপনাকে। মেঘা হাসার চেষ্টা করল, বলল শুকনো কণ্ঠে, ইটস ওকে, লাগবে না। বলেই সরে আসলো ওখান থেকে। আবারও পিছু ফিরে একবার শাড়িটার দিকে তাকিয়ে নীরবে শ্বাস ফেলল। যেটা একবার চোখে লাগে সেটার ঊর্ধ্বে আর কিছুই হয় না। নিজের ভুল পছন্দকে উপেক্ষা করে চোখ সরিয়ে মাথা ঝাঁকালো মেঘা। মেহের আর শুভ্রর দিকে এগোলো অতপর। সব শপিং শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়েছে ওদের। বাড়ির সবার জন্য অনেক কিছু কেনা হয়েছে। বাড়িতে ফিরেই নিজ ঘরে উঠেছে মেঘা, নিচে নামেনি আর। সব ফাংশনের জন্য আলাদা আলাদা থিমে ড্রেস আপ ধার্য করে সব কিছুই কেনা হয়েছে আজ। মেঘা নিজে পছন্দ করে নিজের জন্য আলাদা করে সব কিনেছে। নিজের ব্যাগ দুটো আলাদা করে নিয়ে একেবারেই ঘরে উঠেছে ও। মাথা ধরেছে, শুয়েছে ফ্রেশ হয়ে। ফাঁকা গলায় বারবার হাত উঠছে আপনা আপনি। আজ মেয়েটা একেবারেই মনমরা, হাসিনি তেমন।
খালি বুক চিরে কান্না আসছে ক্ষণে ক্ষণে। কান্না চেপে চোখ বুজেছে মেঘা। সদ্য চোখ দুটো লেগে এসেছিল। টুকটুকির উদ্ভট ডাকে ভোরকে তড়িঘড়ি করে উঠে বসল মেঘা। চমকেছে আচানক। টুকটুকি ওর দিকে একটা ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, এটা নিচে ফেলে এসেছিলি? মেঘা চোখ সরু করে চায় ব্যাগটার দিকে। বলে, এটা কি? তোর শাড়ি হয়তো। আমারগুলো কাবাডে রেখেছি আমি। এটা আমার নয়। আমাদের কারোরই তো নয়। ভাইয়া বলল এটা তোর, তাই তো নিয়ে আসলাম। এটা রাখ, আমি ওয়াশরুমে যাব। ব্যাগটা বিছানার উপর রেখে ওয়াশরুমে ঢুকলো সাফা। মেঘা ভ্রু গুটালো। এক মুহূর্ত বাদ ব্যাগটা টেনে হাতে নিয়ে খুলল। ভেতরের শাড়িটা দেখে চোখ কপালে উঠল ওর। এটা তো সেই শাড়িটাই যেটা দেখেছিল ও। কিন্তু এটা এখানে কি করে এলো? মেঘা তো কেনেনি। আর এটা তো সোল্ড আউট ছিল, অন্য কেউ কিনেছিল। তাহলে এখানে আসলো কি করে? মেঘা তড়িঘড়ি করে শাড়ির ভাঁজ খুলল। একটু আধটু দেখলো হাত বুলিয়ে। আদ্র কেনেনি তো এটা। মেঘার ধারণায় এটাই ধরা পড়ল। নিশ্চয়ই আদ্র ওর অগোচরে এটা কিনেছে। কিন্তু সোল্ড আউট হওয়ার পর এটা কিনল কি করে? সব ভাবনা ছেড়ে এই মুহূর্তেই বিছানা ছেড়ে ব্যাগ হাতে আদ্রের ঘরের দিকে এগোলো মেঘা। বাইরে থেকে নক করে ঘরে ঢুকল। আদ্র ফের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ড্রেস চেঞ্জ করেছে আবার বেরোনোর জন্য। মেঘা ঘরে ঢুকেই বলল ভার গলায়, ভাইয়া, এই শাড়িটা তুমি কিনেছ? আদ্র তাকালো, না বুঝে শুধালো, কোনটা? এটা। শাড়িটা দেখিয়ে বলল মেঘা। আদ্র কপাল তুলে বলল, না তো, কার এটা? মিথ্যে বলবে না ভাইয়া, আমার জন্য এটা কিনেছো তুমি। তোমাকে বললাম আমার কিছু লাগবে না, কারোর থেকে কিছু নেব না আমি, তবুও তুমি এটা কিনেছ। আদ্র কপালে ভাঁজ ফেলে কয়েক স্তরের। সব কিছু মাথার উপর দিয়ে গেল। বুঝল না সেভাবে। মেঘার চরম দ্বিমত বুঝে জোরপূর্বক ওর জন্য কিছু কেনেনি আদ্র। কিনলেও এই মেয়ে সেসব গ্রহণ করত না। তাহলে এই মেয়ে কী সব বলছে? খোলাসা করে শোনার মতো হাতে সময় নেই। ডান হাতের কবজিতে ঘড়ি পেঁচাতে পেঁচাতে দ্রুত স্বরে বলল আদ্র, আমি তো তোর জন্য কিছু কিনিনি মেঘ, হয়তো ভুল হচ্ছে কোথাও। সময় নেই হাতে, আমি বেরোলাম, এসে কথা বলছি। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল আদ্র। মেঘা আহাম্মক বনে দাঁড়িয়ে রইল। আদ্র মিথ্যে বলে না। আর এখানে মিথ্যে বলেও লাভ নেই। এই শাড়িটা কি তাহলে ভুল করে ওদের ব্যাগের সাথে চলে এসেছে? দোটানায় পড়ল মেঘা। নিজের ঘরে গিয়ে সাফাকে প্রশ্ন করল সন্দিহান হয়ে, এটা যে আমার ব্যাগ, তোকে এটা কে বলল? কোন ভাইয়া? চুলে চিরুনি করতে করতে বেখেয়ালে উত্তর করল সাফা, রৌদ্র ভাইয়া। আমাকে ব্যাগটা দিয়ে বলল ওটা নাকি তোর, তাই তো তোকে দিলাম। আর তুই কি তখন থেকে ওটা নিয়ে পড়ে আছিস? নিয়ে আয় তো, দেখি কি কিনেছিস। উঠে এসে মেঘার থেকে ব্যাগটা নিয়ে বিছানায় বসলো সাফা। মেঘা ওর কথার হিসেব মেলাতে ব্যস্ত। সাফা ব্যাগ হতে শাড়িটা বের করে দেখতেই হাঁ বলল। ঝিকঝিকে উজ্জ্বল কারুকাজ খচিত গর্জিয়াস একটা শাড়ি, পুরো চোখ ঝলসানোর মতো। বিস্মিত হয়ে শাড়িটা উল্টে পাল্টে দেখে বুলি ফুটল সাফার। ওয়াও মেঘা, কি সুন্দর শাড়িটা! তুই কিনেছিস এটা? কত নিল? কি সুন্দর! তোকে খুব মানাবে এটাতে। মেঘা কিছুই বলল না। এক মুহূর্ত পর এগিয়ে আসলো। এক হাতে আরও একবার শাড়িটা উল্টে দেখল। দীর্ঘশ্বাস ফেলল নাক ফুলিয়ে। দাঁত খিঁচল কিছু একটা অনুমান করে। বলল মেকি হেসে, পছন্দ হয়েছে? নিয়ে নে তুই। আমার আরেকটা আছে, সেটাই পরব আমি। সে কি? তোর জিনিস কেন নেব আমি? তুই কখনো আমাদের জিনিস নিস? নিজের টাকায় কিনেছিস, তুই নিজেই রাখ। অনেক দামি মনে হচ্ছে। তোর উপর খুব সুন্দর মানাবে এটা।
তুলে রাখ এখন, বিয়ের দিন এটা পরবি, কেমন? মেঘা কেবলই দাঁতে দাঁত চেপে নিজেকে সামলায়। অপ্রত্যাশিত কিছু ঘটেছে অনাকাঙ্ক্ষিত জনের দ্বারা। মেঘা আন্দাজ করেই চরম পর্যায়ে বিরক্ত হলো। সাফার শাড়িটা ছাড়তেই সেটাকে খামচে ধরল মেঘা। পরদিন সকালেও ব্রেকফাস্টের টেবিলে মেঘার দেখা মেলেনি। সে যে কাল শপিং থেকে ফিরেই উপরে উঠেছে। বাইরে খেয়ে এসেছে বিধায় ডিনারেও নিচে নামতে হয়নি আর। আজ সকালেও ব্রেকফাস্ট করেনি সবার সাথে। শুক্রবার আজ, সব কিছু অফ। বাড়িতেই আছেন সবাই। জুমার আজান পড়েছে। কর্তারা সহ বাড়ির 2 ছেলে বেরিয়ে গেছে মসজিদে, এক ছেলে যায়নি। কবেই বা গেছিল সে। বাড়ির গিন্নিরা ব্যস্ত কিচেনে। নামাজ সেরে এসেই খেতে বসবেন সকলে। গোসল সেরে ভেজা কাপড় নিয়ে ছাদে উঠল মেঘা। খিদে পেয়েছে ভীষণ। ব্রেকফাস্টে একলা ঘরে খাবার ঠুকরে রেখেছিল একটু, খাওয়া হয়নি। পেট চুইচুই করছে খিদের জ্বালায়। ভেজা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে খানিক দাঁড়ালো সেখানে। ভেজা চুল সময় নিয়ে মুছল ধীরে ধীরে। চুল হতে টুপটাপ পানি ঝরছে এখনো। মেঘা চুল মুছতে মুছতে ছাদ হতেই নিচে তাকিয়ে দেখল তোফায়েল কাবির, তৌসিফ কাবির, আদ্র আর শুভ্র গেট পেরিয়ে বাড়িতে ঢুকছে। সবাইকে একসাথে দেখে মুচকি হাসল মেঘা। বুকটা হালকা লাগছে একটু। চেনের কথা ভুলেছে খানিকটা। মনে পড়তেই আবার হালকা বুক ভার হতে সময় লাগবে না। শ্বাস ফেলল মেঘা। চুলে টাওয়াল পেঁচিয়ে ছাদ ত্যাগের জন্য পা বাড়ালো। ঠিক রোজকার মতো আজও ছাদের দরজার কাছে রৌদ্রের মুখোমুখি হওয়াটা বাদ পড়ল না। অগত্যার সামনাসামনি হওয়া মাত্রই তিরিক্ষি মেজাজ ঠিকরে উঠল মেঘার। গা জ্বলে উঠল রিরি করে। ও যতই এই লোকটাকে কাটানোর চেষ্টা করে ততই এই লোকটা ওর সামনে এসে হাজির হয়। এই লোকের সামনে বীভৎস বিভ্রম হয় মেঘার। গা জ্বলে অনলের দাহে। মেঘা এক পলক চেয়েই মুখ ঝামটালো। রৌদ্রের 2 ঠোঁটের মাঝে একটা সিগারেট পিষ্ট হচ্ছে। সেটাকে ফুঁক দিয়ে 2 আঙ্গুলের ফাঁকে নিল রৌদ্র। সিগারেটের বিষাক্ত ধোঁয়া ফু দিয়ে ছাড়ল মেঘার মুখের উপর। চোয়াল খিচে শ্বাসরোধ করে চোখ বুজে নিল মেঘা। কয়েক কদম পাশে সরে দাঁড়ালো সে। ঠিক দরজার চৌকাঠে রৌদ্র দাঁড়িয়ে, নড়ছে না। মেঘা হাত মুঠো করে আরও বেশি সরে আসলো। রৌদ্রের নড়চড় না দেখে মিনিটের মাথায় দৃষ্টি তুলল উপরে। দুজনার চোখাচোখি হতেই ভ্রু নাচালো রৌদ্র। ঠোঁট বাঁকিয়ে হাসল। আধো খাওয়া সিগারেটটা পায়ের নিচে মারিয়ে বলল মুখের সামনে বাতাস করে, হোয়াটসঅ্যাপ সানি, থাপ্পড়ের টাল সামলাতে পেরেছিস? মেঘা মুখ ফিরিয়ে নেয়। রৌদ্র একটু এগিয়ে আবার বলে খানিক হাসকি টোনে, রাগ করেছিস সুইটহার্ট? সরি জান, তোকে মারতে চাইনি, ট্রাস্ট মি। মেরেছি তোর বেয়াদবির জন্য। দেখ, একটা থাপ্পড় খেয়েই বেয়াদবি ভুলে আদব শিখে গেছিস কেমন? নিজের পানে চেয়ে দেখ, গায়ে ওড়না জড়িয়েছিস আজ। মেঘা তড়িতে নিজের দিকে তাকায়। আসলেই গায়ে ওড়না জড়িয়েছে ও। ছাদে উঠেছিল বলে আসার সময় গায়ে জড়িয়ে উঠেছে। এই লোকের কথাই তো নয়। মেঘা মুখ বিকৃত করল। রৌদ্রের উপর জেদ দেখিয়ে মুখ ঝামটালো তিরস্কারের সহিত। খিটখিটে স্বরকে চেপে নিল। ওই লোকটার বিপরীতে জবানও খুলতে চায় না। কিছু বলবে না মেঘা, তাকাবেও না আর। দেয়াল ঘেঁষে মাঝামাঝি দূরত্ব বাড়ালো। এই লোক না সরলে ও যেতেও পারছে না এখান থেকে। রৌদ্র সরছে না আপন মনে। মেঘাকে বিমূঢ় দেখে রৌদ্র চাহনি তীক্ষ্ণ করে। ঘাড় বাঁকিয়ে ডাকে মৃদু নোয়ানো স্বরে, এমপি। মেঘা চোখ তোলে না। পায়ের নখ খুঁড়তে থাকে ছাদের ফ্লোরে। রৌদ্র আরেক পা এগিয়ে ধীরে দূরত্ব ঘুচিয়ে বলে, তাকা আমার দিকে। দরজার কাছে একটু ফাঁক পেয়েই মুখ তুলে পাশে তাকায় মেঘা। মুহূর্ত অপেক্ষা না করে দরজার দিকে এগোতে গেলে রৌদ্র টেনে ধরে।
তবে এবার হাত নয়, মাথা থেকে প্যাচ খোলা টাওয়াল টেনে ধরে চুল সমেত। ভেজা চুলে টান টান পেতেই মৃদু কোকিয়ে পিছু ফিরে মেঘা, ঝাঁঝিয়ে ওঠে। রাইনো, সমস্যা কি আপনার? আমি আপনার উপর বিরক্ত হচ্ছি বুঝতে পারছেন না? কেন সব সময় আমার পিছে লেগে থাকেন? কাজ নেই কোনো? বেকার লোক। মিনিমাম লজ্জাবোধ নেই আপনার মাঝে? সব সময় একটা মেয়েকে হ্যারেস করেন এভাবে? স্পাইনলেস পার্সন কোথাকার। মেঘার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। রৌদ্র হেয়ালি ছেড়ে শক্ত হলো। ইডিয়েট, থাপ্পড় খাবি আরেকটা? তোকে হ্যারাস করছি আমি? রাইনো মুখ। মেঘা এইটুকুনি বলল পরিপ্রেক্ষিতে। পা বাড়াতে গেলে ওর চুলে পেঁচানো টাওয়ালটা খুলে আসলো রৌদ্রের হাতে। প্যাচ খুলতেই ভেজা চুলগাছি ঝাঁপিয়ে পড়ল পিঠে। রৌদ্র তেতে কিছু বলার আগেই দ্রুত কদমে প্রস্থান করল মেঘা। পেছনে নিরেট মূর্তি ধারণ করে কিরমির করল রৌদ্র। রাগে হাতের টাওয়ালটা ঝাড়া মারল। ভেজা টাওয়ালের ঝিরিঝিরি পানি ছুটে আসলো রাগী মুখোশটির উপর। অগত্যা সেটার দিকে তাকালো। মুখভঙ্গিমা স্বাভাবিক করে টাওয়ালটা তুলে ধরল মুখের সম্মুখে। কাছে আনতেই মিষ্টি একটা ঘ্রাণ নাকে বিঁধল। চোখ সরু করে কপাল গোটালো রৌদ্র। সফেদ রঙা বাথ টাওয়েল, এটা থেকেই ক্ষীণ একটা সুঘ্রাণ আসছে। মেয়েলি শ্যাম্পুর ঘ্রাণ হয়তো। রৌদ্র আরও গাঢ়ভাবে অনুধাবনের জন্য টাওয়ালটা কাছে আনলো আরও, ঠিক নাকের কাছটায় চেপে ধরল। ক্ষীণ সুঘ্রাণের টোপ গাঢ় হয় এতে। মনোরম সুবাসে পুরুষালী দুটো ক্ষুব্ধ চোখ বুজে আসে মাদকীয় অনুভূতিতে। দীর্ঘ শ্বাস টানে রৌদ্র। চোখ মেলে মিনিটের মাথায়। দুই হাতে টাওয়ালটা চেপে ধরে দপাদপ পা ফেলে নিচে নামে। 2টো বাজে প্রায়। লাঞ্চে বসেছে সকলে। বাড়ির সবাই উপস্থিত। পরশু বিয়ে। আজ বিকেলে ডেকোরেশন থেকে লোক আসবে বাড়ি সাজানোর জন্য। খাওয়া দাওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে পড়বে সকলে। রৌদ্রের কথা মোতাবেক ওর ফেরার দিন ঘনিয়ে এসেছে। 17 তারিখ ওর ফিরে যাওয়ার ডেট। দিনগুলো পেরোলো চোখের পলকে। ওর ফেরার দিনকে কেন্দ্র করে সেদিনই বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। এই নিয়ে রৌদ্রের সাথে কথা হয়নি এখনো অবধি। ও থাকবে কি থাকবে না এটা কেউ জানেও না। রুবিনা কাবির এক বুক আশা নিয়ে বসে আছেন। এই বিয়ের উসিলায় তার ছেলে আর ফিরবে না। বিয়ের তোড়জোড়ে কটা দিন পেরোলেই রৌদ্রের মন পরিবর্তন হবে হয়তো। একবার যাওয়া ক্যান্সেল হলে দ্বিতীয়বার আর জোর থাকবে না অত দূর যাওয়ার। তোফায়েল কাবির খাচ্ছেন আর এক মুহূর্ত পরপর তাকাচ্ছেন নিজের স্ত্রীর দিকে। রুবিনা কাবির চোখের ইশারায় কিছু বলছেন তাকে। তোফায়েল কাবির জানেন সবটা। হাঁপ ছেড়ে বাধ্য হয়ে খেতে খেতে মুখ খুললেন তৌসিফ কাবিরের উদ্দেশ্যে। ভাইয়া, তোমার আদরের রৌদ্রকে জিজ্ঞেস করো তো, সে তোমার ছেলের বিয়েতে থাকবে কিনা। রৌদ্রের হাত থামে খাওয়ার মাঝে। শুভ্র বলে, কেন থাকবে না? অবশ্যই থাকবে। সেদিন ওর ফিরে যাওয়ার ডেট, এটা ভুলে যেও না। তো কি হয়েছে? রৌদ্র যাবে না কোথাও। সেদিনও না আর অন্য কোনো দিনও না। ও ফিরেছে সব শেষে। ওকে আর যেতে দিচ্ছে কে? শুভ্র একটু থেমে আবার বলল, রুডি, ফিরবি তুই? সিরিয়াসলি? কবে? তোমার বিয়ের পর।